স্যার রেকর্ডিংটা অন করা হয়নি। শুরু হয়েছে অলরেডি। আচ্ছা, গত ক্লাসে তোমরা একটু মনে করে দেখো, আমরা হচ্ছে ওই কমপ্লেক্স পাওয়ার নিয়ে আলোচনা করতেছিলাম। কিভাবে কমপ্লেক্স পাওয়ার কাজ করে একটা অঙ্ক দেখছিলাম। আমরা একটু করি, সামারি করি। যে আমরা দেখেছিলাম এস হচ্ছে আমাদের কমপ্লেক্স পাওয়ার পি প্লাস জে কিউ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু ভি আই কনজুগেট সব আরএমএস এ, এবং হচ্ছে ভি আই কনজুগেট হুইচ ইজ ইকুয়াল টু কি ভি আই কস থিটা, থিটা মানে হচ্ছে থিটা বি মাইনাস থিটা আই প্লাস জে ভি আই সাইন থিটা, ঠিক আছে। এটা আসলে পি, এটা আসলে কিউ, এবং এই থিটাটা আসলে কি থিটা বি মাইনাস থিটা আই হুইচ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ জেড, ঠিক আছে। এগুলো আমরা সব আসলে রিভিউ করছিলাম, এবং এটাও বলছিলাম যে এসি তে যেমন দেখছিলাম, সরি ডিসি তে যেমন দেখছিলাম সামেশন অফ পি ইকুয়াল টু 0, এই এসি তে যাবে সামেশন অফ এস ইকুয়াল টু 0 বা সামেশন অফ পি ইজ ইকুয়াল টু 0 এন্ড সামেশন অফ কিউ ইজ ইকুয়াল টু, সব এই পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার সবকিছু কনজার্ভ করে, যতটুকু কনজিউম হচ্ছে ততটুকু সাপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। আমরা এগুলোর ডেফিনিশন সব দেখছিলাম। একটা দুটো অঙ্ক দেখি আমরা, হ্যাঁ, তারপরে আমরা নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, এক্সাম্পলের অঙ্কটাই দেখি, সমস্যা নেই। বলতেছে কি যে shows a load being fed by a voltage source through a transmission line, একটা ভোল্টেজ সোর্স ট্রান্সমিশন লাইনের থ্রুতে সাপ্লাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই যে ছবিতে এরকম কিন্তু অনেক সময় দেখবে প্রশ্নের মধ্যে ট্রান্সমিশন লাইন থাকবে। ট্রান্সমিশন লাইন কি, যে তার দিয়ে তোমার বাসায় কারেন্ট পাঠায় না, ট্রান্সমিশন লাইন। তো এটা হচ্ছে আমাদের লোড, আর এটা হচ্ছে আমাদের সোর্স বা সাপ্লাই হোয়াট এভার, ঠিক আছে। এই দুইটার মাঝখানে আমার তার দিয়ে কানেক্ট করা আছে, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিশন লাইন। আচ্ছা, ইম্পিডেন্স অফ দ্য লাইন ইজ 4+2, যে তারের একটা ইম্পিডেন্স থাকবে। Find the real power, reactive power absorbed by the source, by the line and the load, মানে তিনটারই আমার পাওয়ার বের করতে হবে, পি এন্ড কিউ, রিয়েল পাওয়ার, রিয়েক্টিভ পাওয়ার, ঠিক আছে। তো কিভাবে আগাবো বলো? স্যার আগে টোটাল ইম্পিডেন্স বের করে নিতে হবে। হ্যাঁ, বেসিক্যালি আসলে ইম্পিডেন্স গুলো দেওয়া আছে, ভিআই কনজুগেট করলেই হয়ে যাবে প্রত্যেকটা। যদি আমি ভিআই কনজুগেট করি, মানে অনেক ভাবে আগান যায়, আমার মনে হয় ভিআই কনজুগেট করলেই সোজা হবে, ঠিক আছে। আইটা তাইলে আগে বের করতে হবে, আই কি হয়ে যাবে বলতো, ভি বাই জেড, তাই না? সব তো সিরিজে আছে, করলে আই আই ইকুয়াল টু হোয়াট এভার বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওরাও বের করছে এত অ্যাঙ্গেল এত অ্যাম্পিয়ার। আই বের হয়ে যাওয়ার পরে কি হবে বলতো, এইটার পাওয়ার, তিনটার পাওয়ার, সোর্সের পাওয়ার, লাইনের পাওয়ার, লোডের পাওয়ার বের করতে বলছে। তাইলে আমার সোর্সের পাওয়ার কি হবে বলতো, ভি জানি, ভি হচ্ছে এটাতে না প্লাস মাইনাস 220,
আর আই হচ্ছে আমাদের ওই যে কত 10 অ্যাঙ্গেল এত হোয়াটএভার। তাহলে পি পি অফ সোর্স কি হবে? সরি পি না এস, মাইনাস মাইনাস দিয়ে শুরু করতে হবে। মাইনাস দিয়ে শুরু করতে হবে কারণ কারেন্টটা মাইনাস দিয়ে ঢুকতেছে, মাইনাস ভি আই কনজুগেট। ঠিক আছে, সব মান বসে দিলে আমরা আসলে ওই পাওয়ারটা পেয়ে যাব, সোর্সের পাওয়ারটা ভিএস আই কনজুগেট। ঠিক আছে, এই কনজুগেটের কারণে এখানে একটা মাইনাস বসেছে। এনিওয়ে, তো করে দিলে এটা রিয়েল পার্টটা হয়ে যাবে, যদি এ প্লাস আইবি ফরম্যাটে এক্সপ্রেস করে, এটা হয়ে যাবে পি, এটা হয়ে যাবে কিউ। আর এখানে এককটা খেয়াল করো, ভোল্ট এম্পিয়ার, এস যখন বাইর করতেছে ভোল্ট এম্পিয়ারে বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন যে ছিল রিয়েল পাওয়ার এন্ড রিয়েক্টিভ পাওয়ার, তো আমরা বের করে ফেলছি পি আর কিউ, রিয়েল পার্টটা পি আর ইমাজিনারি পার্টটা কিউ। সোর্সেরটা বের করছে, লাইনেরটা বের করতে হবে, কেমনে বের করব? ভিআই কনজুগেট, কিন্তু এখন ভিটা কার ভি? লাইনের ভি হইতে হবে। তো এটা কেমনে বের করবো? একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে দিলেই হয়, তাই না? বা আই জানি জেড জানি, এইটার ভিটা হয়ে যাবে আই ইনটু জেড, তাই না? I into 4 4 প্লাস plus 2 Z2. জে, 2 জে, এইটাকে আবার আই কনজুগেট দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমরা এটা এস পেয়ে যাব। ঠিক আছে, আরেকটা হইতে পারে আসলে আমরা পড়ছি এই এস এর আরেকটা অল্টারনেটিভ, এটা হচ্ছে এস হচ্ছে আই আর এম এস স্কয়ার জেড, আই স্কয়ার জেড। আই যেহেতু জানি আই এর জাস্ট মান, আই এর মান কত এখানে, আর অ্যাঙ্গেল লাগবে না, 10.67 স্কয়ার ইনটু জেড 4 প্লাস 2 জেড। তো তোমাদের অনেকগুলো অ্যাভেলেবল ফর্মুলা আছে, যেটা দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি হয় তোমরা ইচ্ছা মতো ইউজ করতে পারবা। ঠিক আছে, এই যে আই ভি দিয়েও করতে পারি, অথবা সরাসরি আই স্কয়ার জেড অ্যাপ্লাই করে দিতে পারি। ঠিক আছে, তারপর ওই লোডেরটাও একই কথা, আই স্কয়ার জেড বা যেটাই বলো অ্যাপ্লাই করে দিলে লোডেরটা পেয়ে যাবে, শেষ। এবং ফাইনালি আমাদের অঙ্ক যদি ঠিক থাকে আমরা চেক করে দেখবো এটা ট্রু হবে, কারণ ওই আমাদের বলছি কমপ্লেক্স পাওয়ার কনজার্ভ করে, সাপ্লাইড ইকুয়াল টু লাইন প্লাস লোড। Absorbed. এখানে হচ্ছে কিউ কিন্তু সবসময় যে সোর্স সাপ্লাই দিবে এমন কোনো কথা নাই, কারণ খেয়াল করে দেখো এখানে আমাদের ইয়ারটা ক্যাপাসিটিভ ছিল, তো লোডের কিউটা নেগেটিভ, লাইনটা ছিল ইন্ডাকটিভ, 2J ছিল, প্লাস 2J, সেজন্য লাইনেরটা পজিটিভ কিউ। এবং যেহেতু লোডেরটা বড়, তাহলে সোর্সেরটাও আবার পজিটিভ হইতে হবে। ওই সোর্সেরটা কই? না, সোর্সেরটা তো নেগেটিভ আসছে, নেগেটিভ -10 মাইনাস প্লাস 200, ওইটা কত? -900 প্লাস 200 মাইনাস, হ্যাঁ ঠিক আছে, যোগ করে শূন্য হইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে, এই টাইপের অঙ্ক তোমরা অনেক পাবা, সমস্যা নাই, আমি বিভিন্ন টাইপের অঙ্ক ইয়া করতেছি। এই যে এই ধরনের আর একটা অঙ্ক হচ্ছে তোমার জেড বলা থাকবে, কারেন্ট ভোল্টেজ বাইর করে পাওয়ার বের করতে পারবা সোজা। আরেকটা হচ্ছে পাওয়ার বলা থাকবে, কারেন্ট ভোল্টেজের দিকে যাইতে হবে। যেমন ধরো এই অঙ্কটা, টু লোড কানেক্টেড ইন প্যারালাল, এখানে কিন্তু ছবি টবি দেওয়া নাই, এইগুলো একটু সমস্যা, তোমরা অনেক সময় ভিজুয়ালাইজ করতে কষ্ট করো। দুইটা লোড প্যারালালে কানেক্টেড আছে, একটা 2 কিলোওয়াট 0.75 লিডিং আর একটা 4 কিলোওয়াট 0.95 ল্যাগিং, দুইটা কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ছবিটা আঁকি। এটা হচ্ছে ধরো লোড 1, এটা কত? 2 কিলোওয়াট 0.75, এটা হচ্ছে লিডিং, এর সাথে প্যারালালে আরেকটা লোড আছে, এটা কত? 4 কিলোওয়াট 0.95 ল্যাগিং। ঠিক আছে, ওভারঅল পাওয়ার বের, টোটাল কমপ্লেক্স পাওয়ার সাপ্লাইড বাই দা সোর্স। ঠিক আছে,
সোর্স কত পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তাইলে এটা কি হবে, টোটাল পি হবে আসলে দুইটা পি এর যোগফল, টোটাল কিউ হয়ে যাবে দুইটা কিউ এর যোগফল, রাইট? সো আসলে ইন্ডিভিজুয়াল এখানে গুলা বের করে করে যোগ করলেই হয়ে যাবে। তো কিভাবে বের করতে পারি দেখো, প্রথমটার পি বলে দিছে হচ্ছে 2 কিলোওয়াট, cos থিটা কত বলতো 0.75, থিটা কত হয়ে যাবে, ধরো p1 বললাম থিটা 1 বললাম, থিটা 1 হয়ে যাবে cos ইনভার্স 0.75। এটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে স্যার বলো? লিডিং হলে নেগেটিভ। নেগেটিভ হবে। নেগেটিভ হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, ইকুয়াল টু কত হয় বলো তো, অ্যাঙ্গেলটা ক্যালকুলেটর আছে হচ্ছে? তো 138.59। মাইনাসটা তুমি দিবে না, মাইনাসটা হাতে লেখো, cos ইনভার্স স্যার, 0.75 দাও। মাইনাস 41.41। -41.40। ঠিক আছে, মাইনাসটা ক্যালকুলেটরে চাপবা না, তাইলে ওর মতো উল্টাপাল্টা 90 এর চেয়ে বড় অ্যাঙ্গেল এসে পড়বে। সরি। আচ্ছা, এরপরে দেখো ছবি চিন্তা করো, পি জানো, থিটা জানো, কিউ কত হবে? tan থিটা না? यस স্যার। তাহলে বের করো কত হবে। কত আসে? তো -1.76। কত একক কি হবে? রাইট? VAR ইয়েস স্যার। ভাব আর কেটা বাদ দিও না, এখানে কিলো ছিল কিন্তু, কিলোওয়াট হইলে কিলোভার। কিলোভার। তাহলে এটা দেখো, তাহলে এস কত হয়ে যাবে, S1, এটা Q1। ঠিক আছে, এটা S1। সিমিলারলি S2 বের করা যাবে না, একই প্রসেস। পার্থক্য কি হবে, এখানে ল্যাগিং বলে অ্যাঙ্গেলটা পজিটিভ দেওয়া লাগবে, পুরোটা প্রসেস সেম। ঠিক আছে, ল্যাগিং বলে আমাদের অ্যাঙ্গেলটা পজিটিভ হবে, এখানে যে এইখানে যে আমরা মাইনাস চিহ্ন দিয়েছিলাম, এই মাইনাস চিহ্নের জায়গায় প্লাস চিহ্ন বসাবো। এভাবে করে S2 বের করা যাবে। টোটাল S কত হবে, S হয়ে যাবে S1 প্লাস S2। এটা হচ্ছে কনজিউমড বাই দা লোড, টোটাল কনজিউমড বাই দা লোড, এই পরিমাণে আসলে সাপ্লাই দিতে হবে বাই দা সোর্স। ঠিক আছে, আর নেগেটিভ দেওয়ার দরকার নেই, আমি যদি বলে দিই সাপ্লাই, তাহলে আর মাইনাস চিহ্ন দিতে হবে না। ঠিক আছে, যোগফলটা রেখে দিলেই হবে। এই যে এখানে 2 আসছে, ওখানে 4 আসবে, 4 স্যার প্লাস সামথিং আসবে, বলো। শেষে KVA হবে। হ্যাঁ ঠিক আছে, আর লিখছেন মনে করছেন। আচ্ছা, যোগ করে দিলে আমাদের টোটালটা পেয়ে যাবে। এবং ওভারঅল পাওয়ার ফ্যাক্টর বের করতে বললো, তখন কি করতে হবে এটা বলে দাও, ভ্যালুটা কত আসে বলো তো, ভ্যালুটা কত আসবে, 4 tan cos ইনভার্স 0.95, এটা স্যার বলো তো কত আসে। 1.31। 4 প্লাস 1.31 kVA। তাহলে আমার টোটাল এস কত হবে, দুইটার যোগফল, তাই না? which is equal to 4 2 6 প্লাস কত মাইনাস এসে পড়বে না, এটা বিয়োগ করলে কত হয়, মাইনাস 1.76 0.45। -1.45। জি। kVA ইকুয়াল টু কি, এটা আর থিটায় নিয়ে যাও, আর থিটায় নিলে কত হয়, স্যার 6.01
আর থিটায় So মাইনাস 6.01 4.28 আর theta minus 4.289. 29 বলা 29 ডিগ্রিতে না, তাহলে Yes, sir. এটা হচ্ছে আমাদের এস এর ম্যাগনিটিউড অফ এস অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা। তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হবে? So theta difference টাই তো পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, Leading হবে, sir. ইকুয়াল টু লিডিং ভ্যালু। হ্যাঁ, তো এটা হবে 0.99 হচ্ছে লিডিং লিডিং দিতে হবে, কারণ কি অ্যাঙ্গেলটা নেগেটিভ আসছে। নেগেটিভ মানে কি বলতো? 0.97 কারেন্টের অ্যাঙ্গেল বড়, কারেন্ট লিডিং। ভোল্টেজ। Yes, sir. 0.997 Yes, sir. ঠিক আছে, এই যে 0.9972 লিডিং। আচ্ছা, ফাইনালি আরেক আমাদের নেক্সট টপিকটা, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, মনে করে রাখতে পারো, এটা টার্ম ফাইনালে প্রশ্ন আসবে, অঙ্ক আসবে, পাওয়ার ফ্যাক্টর কারেকশন। এটা কি জিনিস? রিডিং পড়ি, সেটা হচ্ছে মোস্ট ডোমেস্টিক লোডস। ডোমেস্টিক লোডস কি? ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর এন্ড ইন্ডাস্ট্রিয়াল লোডস, ফর এক্সাম্পল ইন্ডাকশন মোটর। এগুলো হচ্ছে ইন্ডাকটিভ, অপারেট এট এ লো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ইন্ডাকটিভ, এরা হচ্ছে ইন্ডাকটিভ লোড। ঠিক আছে, ইন্ডাকটিভ লোড হইলে কি হয় স্যার এটা আমাদের? বলো। স্যার আগে না তো লাস্ট লাইনটা যদি আবার একটু মানে যে ওই মানে যেখানে আনসারে আসে ওটা বুঝতে পারি। কি হয়েছে এখানে? হ্যাঁ হ্যাঁ কিছু বলবো? প্লিজ স্যার লাস্ট লাইনটা একটু আবার যদি বুঝিয়ে দিতেন। এখানে কিভাবে আসলে এটা এস এর অ্যাঙ্গেলটাই তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তো এস কে আর থিটা নিলে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা, তাহলে পাওয়ার ফ্যাক্টর হবে কি? এটা cos থিটাটা, আচ্ছা আচ্ছা cos, তাহলে cos নিছি। আর এটার অ্যাঙ্গেলটা নেগেটিভ, দেখো cos এর ভিতরে নেগেটিভ দিয়ে লাভ নাই, 0.9972 এসে পড়বে। তো নেগেটিভ পজিটিভ যেটাই বসাই, আমাকে নেগেটিভের জন্য এটা লিডিং আলাদা করে বলে দিতে হবে। নেগেটিভ হলে লিডিং হয় কিভাবে? মনে করে দেখো, থিটাটা আসলে থিটা ভি মাইনাস থিটা আই, এই ডিফাইন করা ছিল। তাহলে এটা নেগেটিভ মানে হচ্ছে থিটা আইটা বড়, থিটা আইটা বড় মানে কারেন্ট লিডিং, এবং আমরা পাওয়ার ফ্যাক্টর কারেন্টের সাপেক্ষে ডিফাইন করছিলাম, সেজন্য এটা লিডিং লিখছে। ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর আসলে লাস্ট লাইনে এই ফরম্যাটে লিখতে হবে, পাওয়ার ফ্যাক্টর চাইলে সব সময়। ঠিক আছে, ভ্যালুটা এটা কখনো নেগেটিভ হবে না, আর তারপরে কমা দিয়ে লিডিং অথবা ল্যাগিং। স্যার এক্সাম্পল 11.9 এ তো যে অ্যাপারেন্ট পাওয়ার আছে ওখানে ভিআরএমএস ইনটু আইআরএমএস দেওয়া, কোনো অ্যাঙ্গেল দেওয়া নেই, তো ওইটা একটু বুঝি নাই, আরেকবার বলো। এক্সাম্পল 11.9 বইয়ের 11.9 তো অনেক উপরে, কি হইছে ওখানে? তো ওখানে অ্যাপারেন্ট পাওয়ারে কোনো তো অ্যাঙ্গেল দেওয়া হয় নাই। ও, অ্যাপারেন্ট পাওয়ার ইজ বেসিক্যালি কমপ্লেক্স পাওয়ারের ম্যাগনিটিউড কে অ্যাপারেন্ট পাওয়ার নাম দিছিল, বুঝছো? ভিআই জাস্ট মানে এস এর ম্যাগনিটিউড কি? এই কই গেল? এখানে, এই যে এখানে যদি বলি অ্যাপারেন্ট পাওয়ার কত, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে জাস্ট এই যে এইটা, স্যার এটাই অ্যাপারেন্ট পাওয়ার। স্যার কিন্তু স্যার এটার নিচে প্র্যাকটিস প্রবলেম 11.9 এ আবার ওখানে ইয়ে দেওয়া হয়েছে, মানে অ্যাঙ্গেল দেওয়া হয়েছে। শোনো, এস যদি তুমি যখন কমপ্লেক্স কোয়ান্টিটি বের করবে, এটাকে কমপ্লেক্স পাওয়ার বলে, অ্যাপারেন্ট পাওয়ার বলে, এটা ম্যাগনিটিউডকেও অনেক সময় শুধু অ্যাপারেন্ট পাওয়ার বলে। তোমরা ইয়া সহই দিয়ে দিতে পারো, মানে অনেক সময় তোমাকে বলবে যে স্যার এত কেভি। কোনো পার থাকলে কমপ্লেক্স আর বার না থাকলে অ্যাপারেন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বেসিক ডিফারেন্স। তো বেসিক্যালি কমপ্লেক্স দিয়ে অধিকাংশ সময় কথাবার্তা বলবো, অনেক সময় অ্যাঙ্গেলটা এরকম বলে দেয় যে তোমার অ্যাপারেন্ট পাওয়ার এত কেভিএ উইথ এ 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং, তাহলে সবই কিন্তু বলে দিল, ম্যাগনিটিউডও বলে দিল, অ্যাঙ্গেলও বলে দিল, বুঝতেছো? জি স্যার। এনিওয়ে, প্রশ্ন দেখলে বুঝতে পারবে, এটা এত ইয়া করার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, নেক্সট আমরা যেখানে ছিলাম, যে আমাদের কি বলতেছে, মোস্ট ডোমেস্টিক লোড। হ্যাঁ, আমাদের ইন্ডাকটিভ হয়,
ডোমেস্টিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল লোডস, ফ্যান বলো, ওয়াশিং মেশিন, যা যা বলো ইন্ডাকটিভ হয়। ইন্ডাকটিভ হলে কি হবে? পজিটিভ কিউ, রাইট? ইন্ডাকটিভ হচ্ছে পজিটিভ কিউ। আমাদের ডেফিনিশন দিছি কিউ এর এভাবে, এটা লোড পি, এটা হচ্ছে কিউ কিউ, ইন্ডাক্টিভ হলো পজিটিভ আর ক্যাপাসিটিভ হলো নেগেটিভ। নেগেটিভ। আচ্ছা, তো এখন তাহলে ধরো তুমি একটা একটা ধরো ওয়াশিং মেশিন চালাইছো, হ্যাঁ, ধরো যে ওয়াশিং মেশিন, ধরো সাপোজ এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন, এটা এত পরিমাণ পি পি খরচ করতেছে, এত পরিমাণ কিউ এটা নিচ্ছে। কিউ কিন্তু আমি বারবার করে বলতেছি, কিউ কিন্তু অ্যাকচুয়ালি খরচ হচ্ছে না। কিউ দিয়ে কি বোঝায়? কি পরিমাণ এনার্জি আমার এই দুইটার মাঝখানে অসিলেট করতেছে, রাইট? মানে কি তো কিউ effective কিন্তু energy খরচ sir. হচ্ছে না। ইয়েস কিন্তু স্যার। তাহলে তোমার বাসায় যে বিল আসে কিসের উপর? পি এর উপরে আসে, নট কিউ। জি স্যার। তুমি কত কিলোওয়াট, আমরা বলি না যে কিলোওয়াট আওয়ার, ইলেকট্রিসিটির বিল আসে কিলোওয়াট আওয়ার, কত কিলোওয়াট পাওয়ার, কত ঘন্টা ধরে খরচ মানে চালাইছো এনার্জি, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে টাইম গুণ করে এনার্জি হয়ে যায়। এনার্জি, ইয়েস স্যার। এটা আসলে আসলে এটা ইন্টিগ্রেশন, হ্যাঁ, গুণ না, অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন। তারপরও সোজা কথা চিন্তা করো যে এরকম একটা ফরম্যাটে আসে। তো পি হচ্ছে আমাদের বিল হবে, পি এর উপর বেস করা, পি কতক্ষণ ধরে চালাইছো। কিন্তু কিউ এর একটা ভূমিকা আছে। কি ভূমিকা? তুমি চিন্তা করে দেখো, তোমার ধরো যে এটা একটা একটা ধরো আরেকটা ধরো আছে, আরো পরিমাণ ধরো পি, এরকম একটা পি আরেকটা লোড লাগাইলো, ওইটাও কিছু পি খরচ করে, কিছু কিউ খরচ করে, ঠিক আছে? তাহলে টোটাল কত হবে? টোটাল হয়ে যাবে এত পি, পি ওয়ান প্লাস পি টু, আর কিউ টু হয়ে যাবে কিউ ওয়ান প্লাস কিউ টু। টোটালটার যোগফল কত হবে? এইরকম হবে। এটা হচ্ছে টোটাল এস, ঠিক আছে? আচ্ছা, আমি ঠিক মতো আঁকিনি, যাই হোক। কি আঁকতেছিলাম? ও আচ্ছা, হ্যাঁ, এত কিছু লাগবে না। পি ওয়ান, পি টু, কিউ ওয়ান, কিউ টু, এটা হচ্ছে থিটা। তাহলে খেয়াল করে দেখো, যত বেশি কিউ আমি আমার অ্যাড হবে, আমার থিটাটা কি বাড়বে না কমবে? স্যার বাড়বে। বাড়বে স্যার। থিটা বাড়লে কস থিটা কি হবে? থিটা বাড়লে cos theta স্যার cos theta মান আরো কমতে কমবে। থাকবে, মান কমতে কমবে। থাকবে। কস থিটা পাওয়ার ফ্যাক্টর কমবে, বুঝতেছো? যেমন Yes, ধরো sir. একটা লোড আছে, পি লোড খরচ করতেছে কিউ পরিমাণ, এটা পাওয়ার ফ্যাক্টর এত। তুমি কি করলা, আরেকটা লোড আছে, সেম পাওয়ার খরচ করতেছে কিন্তু তার কিউ এর পরিমাণ বেশি, বুঝতেছো? সেম পাওয়ারে যদি বেশি বেশি রিয়েক্টিভ পাওয়ার থাকে, একই পরিমাণ পাওয়ার কিন্তু রিয়েক্টিভ পাওয়ার বেশি, তাহলে কি হবে? পাওয়ার ফ্যাক্টর কিন্তু কমে যাবে, রাইট? Yes, sir. একটা Yes, কেস sir. চিন্তা করো, পিওরলি রেজিস্টিভ কেস, কোন ধরনের কোনো ইয়া নাই, ওটার জন্য কত হবে? থিটা ইকুয়াল টু 0। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। এখন এটাকে বলতেছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। সেটা হচ্ছে আমরা চাই পাওয়ার ফ্যাক্টর অ্যাজ ক্লোজ টু 1 অ্যাজ পসিবল। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরের যত কাছাকাছি থাকা সম্ভব তত ভালো। কেন ভালো? এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এখানটাই ধরো যে আমাদের 220 ভোল্ট বাসা বাড়িতে, ধরো একটা ফিক্সড ভোল্টেজে আমরা কাজ করতেছি, ভোল্টেজটা ফিক্সড করে দিলাম, ঠিক আছে? এই ভোল্টেজটা দিয়ে আমাদের বাসা বাড়িতে তোমার বললা যে এটা হচ্ছে একটা 1 কিলোওয়াট পাওয়ার সাপোজ, ঠিক আছে? ইকুয়াল টু 1 কিলোওয়াট। আচ্ছা, এই পরিমাণ পাওয়ার সাপ্লাই দিতে হবে এত ভোল্টেজ লাইন দিয়ে, তাহলে কত কারেন্ট দিতে হবে? আমরা জানি পি ইকুয়াল টু কি বলতো? VI. VI ভিআই কস Sir, থিটা, এসি না? Yes, sir. Yes, sir. AC. ভুললে হবে না। তাহলে আই কত? আই এর ম্যাগনিটিউড, খালি অ্যাঙ্গেল বাদ দাও। Sir, এখন তার খেয়াল নিচে করে স্যার দেখো, I হবে না স্যার, নিচে ওই D বাই Sorry, D ভুলে কত গেলাম। হবে? 4.5%.
এখন বলো হচ্ছে cos থিটা ভ্যালু কত তার উপর ডিপেন্ড করে। খেয়াল করে দেখো, আমি যদি 1 কিলোওয়াট আওয়ার 220 ভোল্ট cos থিটা, এই তাহলে আই এর ভ্যালু মিনিমাম কখন হবে, সবচেয়ে কম কারেন্টে কখন আমি সাপ্লাই দিতে পারবো? স্যার cos স্যার যখন 4. cos cos থিটা theta মানে ম্যাক্সিমাম হবে। সবচেয়ে বেশি 1 হবে, হবে। 1 হবে। cos থিটা ম্যাক্সিমাম হবে কখন? cos থিটা 1 এর বড় হইতে পারে না, Yes sir, 1 হবে। মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে সবচেয়ে কম কারেন্ট লাগবে। ঠিক আছে, কারেন্টের ম্যাগনিটিউড যদি চিন্তা করি আইআরএমএস, তার চাইতে যত আমি এখন পাওয়ার ফ্যাক্টর যত বেশি কিউ বাড়াইতে থাকবো, কি হবে? থিটাটা বাড়বে, থিটাটা বাড়লে কি হবে? cos থিটাটা কমবে। কমবে, কমলে কি হবে? আমার আইআরএমএস এর ম্যাগনিটিউডটা বাড়তে থাকবে, cos থিটাটা কমতে থাকবে, থিটা বাড়লে আইআরএমএসটা হায়ার কারেন্ট লাগবে। এখন তাতে কি কোনো ক্ষতি আছে? কারেন্টের যতই আমি মান বাড়াই, আমার পাওয়ার কিন্তু কনজিউমড পাওয়ার কিন্তু সেমই থাকতেছে, 1 কিলোওয়াটই থাকতেছে, রাইট? স্যার তাহলে আমার বিল কিন্তু 1 কিলোওয়াট পাওয়ার আমি 1 ঘন্টা খরচ করলে 1 কিলোওয়াট আওয়ার 1 ইউনিটই বিদ্যুৎ খরচ হবে। তাহলে আমার কি কোনো টেনশন করার কোনো দরকার আছে? নো স্যার। অবশ্যই দরকার আছে, আর নাহলে তো আমি প্রশ্ন করতাম না। কেন দরকার আছে টেনশন? এই যে আরএমএস কারেন্টটা, এই কারেন্টটা তো তোমার বাসায় আসতে হবে, কোথায় দিয়ে আসবে? তার দিয়ে আসবে না? ইয়েস স্যার। বিদ্যুতের তার দিয়ে আসবে, তারের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স হওয়ার কারণে ওখানে লস হবে। কি পরিমাণ লস হবে বলো তো? আই স্কয়ার আর এল। আই স্কয়ার আর, ঠিক আছে? আর এল না, এটার ট্রান্সমিশন লাইনের লাইনের রেজিস্ট্যান্স। তাহলে আই এর ম্যাগনিটিউড স্কয়ার আর। এখন খেয়াল করে দেখো, আমার যত বেশি কিউ বাড়তেছে, ঠিক আছে, বা পাওয়ার ফ্যাক্টর যত যত ডিক্রিজ করতেছে, থিটা যত বাড়তেছে, পাওয়ার ফ্যাক্টর যত কমতেছে, আমার সেম পাওয়ার সাপ্লাই দিতে লাইন কারেন্টের ভ্যালুটা বাড়তেছে। ম্যাগনিটিউড অফ এটা হচ্ছে এই যে এস হচ্ছে ভিআই, রাইট? খেয়াল করে দেখো, ভি তো কনস্ট্যান্ট, সো আমার এখান থেকে এখানে আসতে এস এর লেন্থটা বাড়ছে, দ্যাট মিন্স আই এর ম্যাগনিটিউডটা বাইরে গেছে। তো আই এর ম্যাগনিটিউড অফ কারেন্ট বাড়তেছে, তো পাওয়ার কনজাম্পশন বাড়তেছে না, কিন্তু কারেন্টের যে ম্যাগনিটিউড সেটা বাড়তেছে। এই কারেন্টটা তো তার দিয়ে আসতে হবে, ওই তারের মধ্যে তখন এই জুল হিটিংটা বাড়তেছে। তো তোমার বাসায় পাওয়ার কনজাম্পশন বাড়তেছে না, কিন্তু তোমাকে পাওয়ারটা সাপ্লাই দিতে রাস্তায় যে খরচ হবে সেই খরচটা বাইরে যাচ্ছে। এই জন্য তখন তোমার কোনো বিদ্যুৎ বিল বেশি আসবে না, কিন্তু তোমাকে তোমার যে কোম্পানি তোমাকে সাপ্লাই দিবে তাদের খরচ বেড়ে যাবে। তখন সে বলবে যে না, আমি তোমার বাসায় দিবই না বিদ্যুৎ বিল। এটাকে বলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তোমাদের যে আছে একটা রুলস রেগুলেশন আছে, বাসা বাড়ি বা ইন্ডাস্ট্রিতে মিনিমাম একটা পাওয়ার বলে দেয় যে 0.9 পাওয়ার ফ্যাক্টর, এর চাইতে কম পাওয়ার ফ্যাক্টর হইলে আমি তোমার সাপ্লাই দিব না বা জরিমানা করব, এরকম কোন একটা রেগুলেশন থাকে। বুঝা যাচ্ছে আমার কথা? ইয়েস স্যার। কারণ তুমি যদি একদম 0.5 পাওয়ার ফ্যাক্টর দিয়ে বলো যে আমার বাসায় কারেন্ট দাও, তোমাকে কারেন্ট দিতে ওদের রাস্তায় অনেক খরচ হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য পাওয়ার ফ্যাক্টরটা কম হইলে আমার খারাপ, এটাকে ইমপ্রুভ করতে হবে। যদি কোনো কারণে কমে যায়, যাইতেই পারে, আমি বাসায় অনেকগুলা ফ্রিজ লাগাইছি, আমার পাওয়ার ফ্যাক্টর কমে গেছে, তখন কি করা যায়? পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হবে, ইমপ্রুভ করার উপায় আছে। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট কেমনে করে আমরা জানি, খেয়াল করে দেখো, এই যে কিউ ধরো বাড়তেছে, আমার অনেকগুলো ইন্ডাকটিভ লোড লাগাইছে, এই জন্য অনেকগুলা কিউ আইসা পড়ছে, রাইট? আমরা কি করব? নেগেটিভ কিউ যদি এটার সাথে অ্যাড করে দিতে পারি তাহলেই তো হয়ে গেল। নেগেটিভ কিউ কি? এই যে নেগেটিভ দিকে কিউ দিলাম, দিলে কি হবে? পজিটিভ কিউ নেগেটিভ কিউ কাটাকাটি করে বিয়োগ হয়ে যাবে, তাই না? বিয়োগ হয়ে আমার নতুন পয়েন্টটা কোথায় আসবে? এটা। তাহলে এটা ছিল অরিজিনাল থিটা, এটা হচ্ছে নিউ থিটা। তাহলে থিটাটা কমে গেল, থিটাটা কমলে কি হবে? cos থিটাটা বেড়ে গেল, পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করলো। তাহলে নেগেটিভ কিউ অ্যাড করার উপায় কি বলতো? ক্যাপাসিটিভ কিছু লাগাইতে হবে। ক্যাপাসিটেন্স লাগাইতে হবে, বুঝতেছো? আমাদের যে অরিজিনাল লোড ছিল, বাসাবাড়ির লোড ছিল, এখানে ধরো আমাদের এটা হচ্ছে অরিজিনাল বাসাবাড়ির লোড। লোডের ভিতরে কি আছে? এখানে টিভি আছে, ফ্রিজ আছে, বুঝতেছো? সবকিছু মিলাই এই লোড আছে। এই ওভারঅল লোডটা ধরো আমি বললাম, ধরো যে আমি বললাম 10 কিলোওয়াট প্লাস ধরো যে 10
কেভার 10 প্লাস 10 জে, ঠিক আছে? বুঝতেছো? এটা 10 কিলো কেভার ছিল, ইমাজিন এই বারটাও 10 কে ছিল। এখন আমি যদি এটার সাথে একটা ক্যাপাসিট্যান্স লাগাই দিই প্যারালালে, খেয়াল করো, তখন কি হয়ে যাবে? এই যে কারেন্ট সাপ্লাই দিচ্ছে আমাকে সোর্স, তাহলে এটা পজিটিভ কিউ খাচ্ছে, এটা নেগেটিভ কিউ খাচ্ছে। এই নেগেটিভ কিউ যদি আমি এমন ভাবে অ্যাডজাস্ট করি, এটাকে আমার ধরো, এটা হচ্ছে ধরো যে আমি বললাম 9 -9 কেভার, এমন ভাবে এটার ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা সেট করলাম। তখন কি হয়ে যাবে ওভারঅলটা দেখো, খেয়াল করে আমি বলি, আমার টোটাল লোড হয়ে গেল 10 প্লাস 1 কেভিএ, রাইট? বুঝা যাচ্ছে? তো আমাদের ছবিটা কি ছিল? অরিজিনালি এরকম ছিল, তারপর আমি একটা নেগেটিভ পার্ট অ্যাড করে দিলাম, তাহলে নতুনটা হবে এতটুকু। এখন আমার এটার কারণে আমার কারেন্টের ভ্যালু দেখো, এটা আমার ছিল অরিজিনালটা, লালটা ছিল অরিজিনালটা, ঠিক আছে? S is equal to VI1, আমি যদি ম্যাগনিটিউড নেই খালি, আর আমার সব ম্যাগনিটিউড এগুলা, এখন এস কত হয়ে যাবে? ব্লু কালারেরটা দুইটা ভোল্টেজ সেম ধরে নিচ্ছি, তাহলে কারেন্টের ভ্যালু কমে গেছে না? Yes, sir. এই কারেন্টটা যখন আমার সোর্স দিয়ে আসবে, এটা হচ্ছে আমার সাপ্লাই, ঠিক আছে? ওই যে তোমার পিলার দিয়ে দিয়ে, রাস্তা দিয়ে, খাম্বা দিয়ে দিয়ে আসে না, ওইরকম ট্রান্সমিশন লাইন দিয়ে আসবে। তো ট্রান্সমিশন লাইনের রেজিস্ট্যান্স যতই হোক না কেন, এখন আমার আই এর ভ্যালু যেহেতু কমে গেছে, আমার এখানে লসটা কমে যাবে, ঠিক আছে? এটাকে বলতেছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। এটা কেমনে করে? তাহলে ক্যালকুলেশনটা কিভাবে করবে খেয়াল করে দেখো। P1 বলতেছে S1 cos θ1, Q1 বলতেছে S1 sin θ1 equal to P tan θ, ঠিক আছে? তাহলে অরিজিনাল কিউ ছিল হচ্ছে, ধরো যে আমাদের θ1 ছিল অরিজিনালটা, এটা হচ্ছে আমরা ইমপ্রুভ করে θ2 তে নিয়ে আসছি, ঠিক আছে? তাইলে Q1 ছিল P tan θ1, এটা ইমপ্রুভ করে আমরা Q2 তে নিয়ে আসছি, Q2 কি হয়ে যাবে? P tan θ2। তাহলে আমরা ক্যাপাসিটরের কন্ট্রিবিউশন কতটুকু? দুইটা বিয়োগফল, তাই না? Yes, Q1 sir. থেকে Q2 তে Yes, নামে sir. আসছি, তাহলে QC কত? ক্যাপাসিটরটা হবে দুইটা বিয়োগফল। So P tan θ1 minus θ2. হ্যাঁ, ঠিক আছে, এই যে এটা করলাম। তাহলে এখান থেকে আবার কিউ কত? কিউ হচ্ছে, চিন্তা করে দেখো, কিউ হচ্ছে আমরা বলছিলাম এস ছিল হচ্ছে আই স্কোয়ার জেড, রাইট? Yes, sir. বা ভি স্কোয়ার বাই জেড কনজুগেট, এগুলো হচ্ছে আরএমএস ভ্যালুটা। এরকম আমরা ফর্মুলা বের করছিলাম। তাহলে আমরা যদি এটার কথা চিন্তা করি, কিউটা আসলে ভি স্কোয়ার বাই জেড এক্স, ঠিক আছে? এক্স হচ্ছে কি 1 বাই জে ওমেগা সি বা 1 বাই ওমেগা সি, আমি যদি ভ্যালু নিয়ে কাজ করি, ঠিক আছে? বা কিউ হয়ে যাচ্ছে একটা ফর ক্যাপাসিট্যান্স অনলি ওমেগা সি ভি স্কয়ার। তো এখান থেকে আসলে সি এর ভ্যালু কত মানের ক্যাপাসিট্যান্স বের করা লাগবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, আমার একটা ফোন আসছে, একটু ওয়েট করো। হ্যালো নাইট, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, না আমি আজকে বুয়েটে আসবো, গাড়ি বুকিং। হ্যালো, Yes, sir. স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন অফ হয়ে গেছে? Off হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমরা কিউসি এর ভ্যালু বের করে ফেলছি, ওমেগা স্কয়ার ইত্যাদি ইত্যাদি বসাই দিলে আমাদের কাজ শেষ। আচ্ছা, তাহলে এখন বলো তো এখানে ক্যাপাসিট্যান্স কেন লাগাইলো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে গিয়ে, কেন ইন্ডাক্টেন্স লাগলো না?
কিউটা নেগেটিভ তো মানে ক্যাপাসিট্যান্সে কিউ নেগেটিভ হয় আর লোড কিউ নেগেটিভ দেখে অরিজিনাল লোডটা আমাদের ইন্ডাকটিভ ছিল, সেই জন্য এটাকে রিডিউস করার জন্য ক্যাপাসিটিভ লাগানো লাগছে, রাইট? ইয়েস স্যার। Yes, sir. সেটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন আরেকটা জিনিস বলি, এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের অরিজিনাল গোল একটু বলি। সেটা হচ্ছে আমি বলতেছি যে আমরা বেস্ট কেস হচ্ছে ইউনিটি, রাইট? ইয়েস স্যার। আমাদের টার্গেট হচ্ছে ইউনিটিতে থাকলে মিনিমাম কারেন্ট লাগবে। এর চাইতে যদি পজিটিভ ডিরেকশন ল্যাগিং এ যায় তাইলেও বেশি কারেন্ট লাগবে, লিডিং এ গেলেও বেশি কারেন্ট লাগবে, রাইট? ইয়েস স্যার। বুঝা যাচ্ছে আমার কথা? কারণ ইউনিটি পাওয়ার ফ্যাক্টর তো, তারপর ভিআই কস থিটা কিন্তু ল্যাগিং লিডিং দুই ডিরেকশনে যেতে পারে। আমরা দেখেছিলাম গ্রাফ দিয়ে এরকম, তাই না? কস থিটা ভ্যালু এটা হচ্ছে রেজিস্টিভ, আর এই পাশে হচ্ছে ল্যাগিং, এই পাশে লিডিং থিটার যদি চিন্তা করি, ঠিক আছে? দুই পাশে কস থিটার ভ্যালু কম একের চেয়ে, এটা হচ্ছে এক। তো আসলে যেটা হচ্ছে, তাহলে আমরা ইউনিটিতে থাকলে মিনিমাম, তো আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের টার্গেট হবে ইউনিটি না, স্লাইটলি ল্যাগিং 0.95 বা 0.99 ল্যাগিং। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের টার্গেট। এখন বলবো কেন এই টার্গেট দিলাম, কেন এক্স্যাক্টলি ইউনিটি আমি নিলাম না, একই বানাইতে চাই না কেন? কারণ এই যে লোড গুলো এগুলো হচ্ছে ডাইনামিক, রাইট? তুমি হঠাৎ করে একটা ফ্যান চালাই দিলা, সাথে সাথে লোড চেঞ্জ হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে আমার? তো সাথে সাথে তোমার পাওয়ার ফ্যাক্টর কত পি লাগতেছে, কত কিউ লাগতেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তাহলে আমাদেরকে যখন এই পাওয়ার ফ্যাক্টর কারেকশন করতে হবে, এটা আসলে এত সহজ না। লাইক মানে ফিক্সড করে দিলে হবে না, এটা একটা ডাইনামিক ব্যাপার রাখতে হবে, যে একটা সিস্টেম রাখতে হবে, সে সবসময় চেক করতেছে কত পি লাগে, কত কিউ লাগে, আমার কত ক্যাপাসিট্যান্স লাগান লাগবে। এটাকে বলে রিঅ্যাক্টিভ ভার, এটা হচ্ছে ডাইনামিক ভার মিটার, না কি যেন একটা বলে, যাই হোক, মানে আমার যে ক্যাপাসিট্যান্স ব্যাংক থাকে, অনেকগুলা ক্যাপাসিট্যান্স থাকে, ধরো বড় বড় সাইজের ক্যাপাসিট্যান্স, সবার সাথে সুইচ আছে, একটা মাইক্রো কন্ট্রোলার থাকে। হ্যাঁ, মাইক্রো কন্ট্রোলারের কাজ হচ্ছে প্রত্যেক মোমেন্টে পাওয়ার ফ্যাক্টর চেক করে দরকার মতো কোন কয়টা ক্যাপাসিট্যান্স লাগান লাগবে, বা হঠাৎ করে কিউ কমে গেল, তখন তুমি একটা ক্যাপাসিট্যান্স আবার খুলে দিলা, বুঝতে পারছো? এভাবে করে আর কি ডাইনামিক্যালি চেঞ্জ হবে। প্রতি ধরো 1 মিনিট পর পর বা 30 সেকেন্ড পর পর সব চেক করে এই ভ্যালুটা চেঞ্জ করবে। এটা হচ্ছে ডাইনামিক একটা মেথড, চাইলে ইয়া করা যায়, বা এখন এর চেয়ে তো বেটার মেথড আছে, সেটা হচ্ছে সলিড স্টেট ডিভাইস ইউজ করে। আচ্ছা, ওটা তো আমাদের জানা লাগবে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় টার্গেট রাখি স্লাইটলি ল্যাগিং, এক্স্যাক্টলি ইউনিটি পারফেক্ট না, স্লাইটলি ল্যাগিং। কেন? সেটা হচ্ছে আমাদের যদি ল্যাগিং হয়, এটা তোমাদের কেমনে দেখাবো, এই দেখো, ট্রান্সমিশন লাইন, লোড, আর এটা হচ্ছে আমাদের ধরো সোর্স, ঠিক আছে? তো ব্যাপারটা এইরকম যে আর দিয়ে আগে বুঝে, আর 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 লাইন আর লোড। হ্যাঁ, খেয়াল করে দেখো, কানেক্টেড অবস্থা এখানে ভোল্টেজ কত পাবো, এটা হচ্ছে ভিএস, ভোল্টেজ ডিভাইড করে দিতে হবে না? বুঝা যাচ্ছে? এটা লাইন, এটা Yes, লোড, sir. লোড আর লাইনের মধ্যে ভোল্টেজ ডিভাইড। তাইলে আমি যদি হঠাৎ করে এটা ডিসকানেক্ট করে ফেলি, তখন কি হবে? এটা যদি খুলে ফেললাম, সাথে সাথে এখানে ভোল্টেজটা তখন কিন্তু, যেহেতু ওপেন সার্কিট, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই, কারেন্ট যেহেতু নাই, ভোল্টেজ ড্রপ নাই, এখানে বিএস থাকলে পুরোটাই পাওয়া যাবে এখানে বিএস, রাইট? Yes, sir. আচ্ছা, তাইলে আমি বলতে পারি, আমি যদি লোড লাগাই ভোল্টেজটা ড্রপ করে, লোড লাগাই দিলে ভোল্টেজটা ড্রপ করে, এম আই রাইট? লোড খুলে ফেললে সাথে সাথে ফুল ভোল্টেজ পাবো, আর লোড যেই মোমেন্টে লাগাই দিব, ভোল্টেজটা ধরো 220 ভোল্ট ছিল, হ্যাঁ, আর এটা ধরো যে 210 ওহম, আর এটা 10 ওহম, তাহলে কি হবে বলতো? যে মোমেন্টে লোডটা লাগাই দিব, এখানে ভোল্টেজটা এটা অ্যাক্রসে 210 ভোল্ট হয়ে যাবে, ভোল্টেজ ডিভাইড হয়ে, আর এখানে 10 ভোল্ট ড্রপ করবে, রাইট? Yes, তো sir. ভোল্টেজটা লোড লাগাইলে ভোল্টেজটা ড্রপ করে, এটাকে বলে ভোল্টেজ রেগুলেশন। পরে পাবা তোমরা ভোল্টেজ রেগুলেশন, কত পার্সেন্ট ড্রপ করছিল, অরিজিনালি ছিল এত,
লাগাই দিলে তো নো লোড মাইনাস ফুল লোড বাই নো লোড এরকম একটা কেস আছে। যাই হোক এটা ডেফিনেশন পরে দিব। এটা তোমাদেরকে পড়াইতে ভুলে গেছি আমি আসলে। পাওয়ার ফ্যাক্টর কি বলে পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমের সাথে বলা উচিত ছিল ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশন হচ্ছে ভি, আমি ডেফিনেশনটা একটু চেক করে বলবো, নো লোড মাইনাস ভি ফুল লোড ডিভাইডেড বাই নিচে যে কি ফুল লোড না নো লোড আমি ভুলে গেছি। ধরো যে ফুল লোড নিচে মনে হচ্ছে নো লোড হবে। থাকবে স্যার। নিচে নো লোড হবে স্যার। নো লোড হবে, আচ্ছা নো লোড Yes, sir, হইতে no পারে, load এটা হবে, sir. ডিপেন্ড করে অনেক সময় অনেক দুই, আচ্ছা ঠিক আছে যাই হোক। তো ল্যাব এটা করেছো তখন কি হবে, এখানে বলো তো নো লোড কোনটা, নো লোড হচ্ছে খুলে দিলে যেটা সেটা হচ্ছে নো ভি লোড, সোর্স যেটা অফ হচ্ছে পাওয়ারটা। হ্যাঁ সোর্সটা। আর ফুল লোড কোনটা, লাগাইলে রেটেড লোড লাগাই দিলে যেটা আর কি ড্রপ করে যেটা করবে, তো এটা পার্সেন্টেজ আকারে প্রকাশ করে কত পার্সেন্ট ড্রপ করবে ইনটু 100%। ঠিক আছে, আচ্ছা এটা বলে ভোল্টেজ রেগুলেশন। এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনের মধ্যে তো দুইটা আছে, একটা হচ্ছে আপ আর একটা হচ্ছে ডাউন। কিভাবে ডাউন, তো আমি গুগলে দেখছিলাম স্যার, ভোল্টেজ রেগুলেশন যেটা ডাউন থাকে ওটাতে নিচে থাকে হচ্ছে ভি ফুল লোড, আর যেটা আপ থাকে ওটা হচ্ছে নিচে থাকে ভি নো লোড। হ্যাঁ এই জন্যই আমি বলতেছিলাম দুই ধরনের ডেফিনেশন আছে। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, তো এটা আসলে ডিপেন্ড করে, এটা মানে যেই কেসে যেটা করে। ইউজুয়ালি আমার জানা মতে বুঝছো নিচে ভি ফুল লোড দিয়ে করানো হয়েছিল। ফুল লোডটাই হচ্ছে বেশি পপুলার, এই জন্য আমি বলতেছিলাম, তোমরাই চিৎকার করলা তাই আমি ভাবলাম যে দুই ধরনের ডেফিনেশনে আসলে করা যায়, আহামরি কিছু না। বাট এটা ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। অনেক সময় ট্রান্সফরমারের ক্ষেত্রে এক ধরনের ইয়া করে, মানে এটা ডিপেন্ডস অন দ্য অ্যাপ্লিকেশন। তোমরা এটাই ইয়া করতে পারো, যেমন ধরো মানে এটা আসলে আমরা আসলে লোডের সাইডেরটাকে স্ট্যান্ডার্ড ধরি। তোমার বাসায় 220 ভোল্ট থাকতে হবে, লাইনে ট্রান্সমিশন লাইনে এখন 220 ভোল্ট দিলে হবে না, কারণ কি মাঝখানে এখানে কিছু ড্রপ খাবে, তখন হয়তো এখানে 240 দিতে হবে। বুঝা গেছে আমার কথা? তো এরকম একটা ব্যাপার আছে আর কি, তখন আমরা 220 এর সাপেক্ষে বলবো যে 20 ভোল্ট এক্সট্রা লাগছে, তাহলে আমার পাওয়ার ফ্যাক্টর কারেকশন হবে। ঠিক আছে, আমরা লোডের রেসপেক্টে ইউজুয়ালি লোড এন্ডে যেটা আছে সেটা রেসপেক্টে করি আর কি, এই জন্য এখানে ফুল লোড বলছিল। এনিওয়ে এটা পরে ইয়া করো, এখন এখানে এটা যেটা বলতেছিলাম আমি তো ডিসি দিয়ে এক্সাম্পলটা দিছি খালি রেজিস্ট্যান্স। তো এখানে ভোল্টেজ ড্রপ হবে কখনো ফুল লোডটা ভি ফুল লোডটা কখনোই গ্রেটার দেন ভি নো লোড হইতে পারবে না, রাইট? ইয়েস স্যার। কিন্তু এসি তে এটা ট্রু না, এসি তে উল্টাটা হইতে পারে, কারণ ওইখানে সব অ্যাঙ্গেল সহ যোগ বিয়োগ করতে হবে। বুঝতেছো? বাজে কয়টা আর বেশি সময় নেই। আচ্ছা এসির ব্যাপারটা হচ্ছে কিভাবে দেখাবো, একটা এসি কেস আমি ড্র করি। এটা হচ্ছে আমাদের এসি, এটা আমাদের লাইন, এটা আমাদের লোড। ঠিক আছে, এটাতে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ভি লোড, এটা হচ্ছে প্লাস মাইনাস ভি এস। ঠিক আছে, আচ্ছা ধরো আমি ভি লোড কে রেফারেন্স ধরে আমি ড্র করতেছি, এটাকে বললাম ভিএল। তখন এটা যদি হয় কারেন্টটা তাহলে কি হবে, ল্যাগিং না লিডিং হবে? এটা যদি ইন্ডাকটিভ হয় কারেন্টটা কি হবে, ল্যাগিং হবে, তাই না? ভোল্টেজ আর কারেন্টের রিলেশনশিপ চিন্তা করো এই জায়গাটায়, এখানে আইটা যদি চিন্তা করো আই হয়ে যাবে কি ভিএল বাই জেডএল। তাহলে জেডএল যদি ইন্ডাকটিভ হয় আইটা ল্যাগিং হবে, ধরো আমি বললাম ল্যাগিং, এইখানটায় ল্যাগিং। ঠিক আছে, এখন এই জায়গাটার কথা চিন্তা করো, এইখানটা আমি বুঝার সুবিধার জন্য, তাহলে এখানে কি হবে, এই পরিমাণ আই, এখানে একটা আই আর হবে প্লাস এখানে একটা আই এক্স হবে, তাই না? তাহলে এইখানটা চিন্তা করো, আমি লিখতেছি ড্র করতেছি, আর ভিএস কি হয়ে যাবে, এই তিনটার যোগফল আই আর প্লাস জে আই এক্স প্লাস ভি লোড। তাহলে খেয়াল করো আই আর হবে কি ইন ফেজ, এটা যদি আই হয় আই আর হবে এরকম,
এই লাইন, আর হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে লাইন। আর আইএক্স কি হবে, এটার সাথে 90 ডিগ্রি, রাইট? এটা যদি ইন্ডাকটিভ হয়, এই জায়গাটা ধরে নিলে ইন্ডাকটিভ, তাহলে কি হয়ে যাবে 90 ডিগ্রি, এটার সাথে 90 ডিগ্রি আগায় থাকবে, তাই না? এই তিনটারে যোগ করতে হবে। আমি কেমনে যোগ করব তিনটারে? আমি এইভাবে করে যোগ করি, যে এখান থেকে আইআর টার প্যারালাল ড্র করলাম, তার সাথে আইএক্স টা ড্র করলাম। আমি কি ঠিক আছে 90 ডিগ্রি আগায় থাকবে? হ্যাঁ, আগায় থাকবে। এইটারে এখন আমি এখান থেকে এখানে যদি ড্র করি, কি যেন একটা ভুল আঁকছি ছবিতে, এরকম হওয়ার কথা না। কোথায় ভুল করছি একটু দেখো তো তোমরা। আই আর আই এক্স বি এল, ক্লিনলি ড্র করি। একটা ভোল্টেজ আছে, ও না ঠিক আছে, ভুল করিনি, শুধু শুধুই কনফিউজ হয়েছি। হ্যাঁ, এখানে আসলে আমি এই ম্যাগনিটিউড গুলা একটু, রিলেটিভ ম্যাগনিটিউড গুলা সুন্দর করে আঁকি নেই বলে এরকম লাগতেছে। এক সেকেন্ড আমি ড্র করি, তাহলে বুঝো এটা বড় হবে আর কি, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা যেটা হচ্ছে, এটা হচ্ছে আইআর, এটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আইএক্স, এখানে চিন্তা করো, ঠিক আছে? এটা হচ্ছে ভিএস, এটা হচ্ছে ভিএল। তাহলে এখন দেখো, এখন যখন আমাদের ইয়াটা হবে, এই ছবিটা কি বোঝা গেছে? এই ছবিটা কিভাবে আসছে? মনে তো হচ্ছে তোমাদের নীরবতা দেখে বুঝতেছো না। স্যার রেজাল্টেন্টটা কেমনে আসলো সেটা যদি একটু শুরু থেকে বলতেন। আচ্ছা, এটা হচ্ছে ভিএল, ঠিক আছে? ভিএল এর সাথে এই তিনটা ড্রপ যোগ করলে ভিএস পাওয়া যাবে, তাই না? কালো কালো তিনটা গোল্লা দিছি, ভিএল প্লাস আইএক্স প্লাস আইআর। তাহলে ভিএলটাকে আমি রেফারেন্স ধরছি, তার সাথে আইআর যোগ করতেছি। কারণ আইআর কেমনে হবে, আইটা হবে ভোল্টেজের চাইতে একটু পিছায়, কারণ ল্যাগিং কারেন্ট, এটাকে ইন্ডাকটিভ ধরছি, সেজন্য আইটা একটু পিছিয়ে থাকবে। আর আইআরটা হবে আই এর সাথে ইন ফেজ, তাহলে এটাকে আই ধরছি, তাহলে এটার সাথে ইন ফেজ আইআর, ঠিক আছে? আচ্ছা, এরপর এটার সাথে আবার আইএক্স যোগ করতে হবে। আইএক্স যোগ করলে কি হবে, আইএক্স টা হবে জে ইনটু আইএক্স, তাহলে আইআর টা যেই অ্যাঙ্গেলে হবে এটার সাথে 90 ডিগ্রি আগায় থাকবে। আইআর টা যে অ্যাঙ্গেল, এটার সাথে 90 ডিগ্রি আগায় দিছে, এটা হচ্ছে আমাদের আইএক্স। তিনটা যোগ করতেছি, ভেক্টর যোগ, তাহলে এটার মাথা থেকে এটা প্লাস এইটা প্লাস এটা ইজ ইকুয়াল টু হবে কি, প্রথমটা ভেক্টর যোগ কি, ভেক্টর যোগের বহুভুজ সূত্র পড়ছো না তোমরা? প্রথমটা প্রথম প্রান্ত আর শেষেরটা শেষের প্রান্ত যোগ করে দিলে আমরা ভেক্টর যোগ হয়ে যাবে। তাহলে এটা যাবে ভিএস, এটা ভিএল, ওটা ভিএস। তাহলে এখন আমরা যদি ভোল্টেজ রেগুলেশন চিন্তা করি, ভোল্টেজ রেগুলেশন ডিসির ক্ষেত্রে বোঝা গেছে, এসির ক্ষেত্রে ভোল্টেজ রেগুলেশনে কোনো অ্যাঙ্গেল ছাড়া ডিফাইন করে, ঠিক আছে? ভোল্টেজ রেগুলেশন হয়ে যাবে, রেগুলেশন হয়ে যাবে ভি নো লোডের ম্যাগনিটিউড, বুঝতেছো? নো লোডের ম্যাগনিটিউড দ্যাট ইজ ভিএস, কোনো অ্যাঙ্গেল নাই, ঠিক আছে? ম্যাগনিটিউড
VL বাই ধরো এখানে VL দিলাম। দুই ধরনের ডেফিনিশন আছে, আবারও বলতেছি, নিচে অনেক সময় ফুল লোড বলে, অনেক সময় নো লোড বলে। তো আমরা ফুল লোডের ডেফিনিশন দিয়ে করি, যে নিচে হচ্ছে ফুল লোড। আচ্ছা, এনিওয়ে, তাহলে ভোল্টেজ রেগুলেশন আমরা পেয়ে গেলাম। এটা কি হবে, পজিটিভ হবে না? কারণ দেখো ভিএস টা লেন্থ বড় আসছে না, ভিএস এর লেন্থ বড়। দেখো ভিএস এর লেন্থ হচ্ছে Yes, এখান sir. থেকে এতটুকু, আর ভিএল এর লেন্থ হচ্ছে এখান থেকে এতটুকু। তো ভোল্টেজ রেগুলেশন পজিটিভ ফর দিস কেস। আচ্ছা, এটা ছিল হচ্ছে ইন্ডাকটিভ লোড, কিন্তু ক্যাপাসিটিভ লোডের জন্য ভোল্টেজ রেগুলেশনটা নেগেটিভ আসবে। কিভাবে? এটা ভিএল আগের মতো রয়েছে, কারেন্ট আমাদের এখন কি নেক্সট হবে, ক্লাস আছে। এখন আগায় থাকবে। তো আইআর যখন বলবো দেখতে কিরকম হবে, আইআর আর আইএক্স টা কিরকম হবে, আইএক্স টা হবে আইআর এর সাথে 90 ডিগ্রিতে, রাইট? 90 ডিগ্রি আগে আছে, আইআর জে আইএক্স, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ভিএস আর ভিএল আমার কম্পেয়ার করতে হলে কি করতে হবে, একটা বৃত্তচাপ আঁকতে হবে, তাইলে আমরা বুঝতে পারবো এদের রিলেটিভ ভ্যালু কতটুকু। এখন কথা হচ্ছে, ভিএস কি গ্রেটার দেন ভিএল হবে, এটা কি আমরা বলে দিতে পারি, না ভিএস লেস দেন ভিএল হবে? কথা হচ্ছে ডিপেন্ড করবে এইগুলার ডিফারেন্ট ভ্যালুর উপর, রাইট? বুঝাই Yes, যাচ্ছে, sir. সবগুলা Yes, কেসই sir. পসিবল। এখন সবগুলা কেসই পসিবল, ভিএস ইকুয়াল টু ভিএল, ভিএস লেস দেন ভিএ, মানে তিনটা কেসই আসলে বাড়ানো সম্ভব, ডিপেন্ডিং অন দ্য রিলেটিভ ভ্যালু অফ কারেন্ট, অ্যাঙ্গেল ইত্যাদি ভ্যালু চেঞ্জ করে করে সবগুলা কেস আনা সম্ভব। তো যদি আমরা হাইলি ক্যাপাসিটিভ হইলে আমার আসলে এইটা হবে, এই কেসটা ট্রু হবে, যে ভিএস লেস দেন ভিএল হবে, ঠিক আছে? তো ভিএস লেস দেন ভিএল হইলে আমাদের ভোল্টেজ রেগুলেশন নেগেটিভ হয়ে যাবে। হোয়াট ডাজ দ্যাট মিন? সেটা মিন হচ্ছে লোডটা লাগাইলে ভোল্টেজটা হঠাৎ করে বাইরে যায়, উল্টা টেন্সে। চিন্তা করো, তুমি লোড খুলে রাখছো, খুলে রাখা অবস্থায় ভিএস ছিল, হঠাৎ করে লোড লাগাই দিছো, ভিএল হয়ে গেছে, ভোল্টেজটা বাইরে গেছে আরো। বুঝাচ্ছে আমার কথা? স্যার আমাদের নেক্সট ক্লাস আছে। হ্যাঁ, শেষ করে দিচ্ছি এটা এখনই, 1 মিনিট। তাহলে ভোল্টেজটা যদি হাইলি ক্যাপাসিটিভ হয়, ওভারঅল, এটা কিন্তু ওভারঅল, এটা হচ্ছে আফটার পাওয়ার ফ্যাক্টর কারেকশন, ওভারঅল বলতেছি জিনিসটা, এই জায়গায় ওভারঅল জিনিস। তাহলে এই জায়গাটা যদি ওভারঅল ক্যাপাসিটিভ হয়, তাহলে ভোল্টেজটা লোডটা লাগাই দেওয়ার সাথে সাথে আমার ভোল্টেজটা বাইরে যাবে। এইটা আসলে আমরা আনডিজায়ারেবল, এটাকে বলে ফেরান্টি ইফেক্ট। এটা আমরা চাই না, বুঝতেছো? এই জন্য আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশনের পরে আমরা চাই এই জায়গাটা স্লাইটলি ইন্ডাকটিভ। দ্যাট ইজ পাওয়ার ফ্যাক্টর কারেকশনের টার্গেট হচ্ছে 0.99 ল্যাগিং, নট 1, কারণ ইউনিটি করতে গিয়া তুমি ধরো ইউনিটি না কইরা 0.95 লিডিং করে ফেললে ওই ফেরান্টি ইফেক্টটা আইসা পড়বে, যে তোমার লোড লাগাই দিলে ভোল্টেজটা বাইরে যায়। এটা আসলে আনডিজায়ারেবল, এটা ইনসুলেশনের ঝামেলা হইতে পারে। সেই জন্য আমাদের টার্গেট, আমি আবারও বলতেছি, পাওয়ার ফ্যাক্টর কারেকশনের টার্গেট হচ্ছে স্লাইটলি ইন্ডাকটিভ, ঠিক আছে? 0.99, ভেরি ক্লোজ টু ইউনিটি বাট নট গ্রেটার দেন, মানে লিডিং এ যাইতে পারবেন না, ল্যাগিং, একটু ল্যাগিং থাকবে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টার শেষ, আমরা নেক্সট দিন অঙ্ক করব। খোদা হাফেজ। স্যার, তার মানে আমরা চাই ভোল্টেজটা লিড করুক কারেন্টকে, এটাই তো? হ্যাঁ, মানে আসসালামু ল্যাগিং আলাইকুম এ থাকবে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মিন্স কারেন্ট ল্যাগ করে। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর আবার মানে বেশি ল্যাগ না, মানে বললাম তো ইউনিটির খুব কাছাকাছি, 0.99 ল্যাগিং, ঠিক আছে? লিডিং এ যাইতে দিব না পাওয়ার ফ্যাক্টর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শেষ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।